হাই স্টুডেন্টস, আমরা যেমন আগেও তোমাদের কতগুলো ক্লাস করিয়েছি, আবার আমরা নিয়ে চলে এসেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি ভার্সনের ভৌতবিজ্ঞানের ক্লাস। ভৌতবিজ্ঞানের এর আগে আমাদের পড়ানো হয়েছে আলো, এবার আমাদের শুরু হয়েছে ইলেকট্রিসিটি। ঠিক আছে, তা যেমন আগেও বলেছি যে তোমরা একটু মন দিয়ে আমাদের বোর্ড ওয়ার্কগুলো দেখো, ক্লাসগুলো শোনো। এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে যে ধরো তোমাদের বইতে সব জিনিসগুলো গুছিয়ে দেওয়া নেই, কিছু জিনিস ভালো আছে, কিছু জিনিস আবার ঠিকমতো গুছিয়ে দেওয়া নেই। যেগুলো অলরেডি ভালো দেওয়া আছে তোমাদের টেক্সট বইতে, সেগুলোর উপর আমরা খুব একটা জোর দিচ্ছি না, সেগুলো আমরা তোমাদেরকে জাস্ট উল্লেখ করে একটু বলে চলে যাচ্ছি। কিন্তু যেগুলো ওখানে ভালো করে এক্সপ্লেন করা নেই, আমরা সেগুলোতেই জোর দিচ্ছি। এটা একমাত্র উদ্দেশ্য যাতে তোমাদের ধারণা পরিষ্কার হয়, কনসেপ্ট ক্লিয়ার হয় এবং তোমাদের কেরিয়ার। সো লেটস স্টার্ট। তাহলে স্টুডেন্টস, আলোর পরে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি, অর্থাৎ তড়িৎ প্রবাহ। এর মধ্যে আমরা স্থির তড়িৎ এবং চলতড়িতের মধ্যে যেটা আমাদের ব্যবহারিক জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে, অর্থাৎ চলতড়িৎ প্রবাহ নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, তা চলতড়িৎ প্রবাহ জানতে গেলে প্রথমে জানতে হবে কি না ইলেকট্রিসিটি কি, অর্থাৎ প্রবাহ জিনিসটা কি, তড়িৎ প্রবাহটা কি। এই যে লিখে দিয়েছি যে আধানের প্রবাহের হার, এখানে লেখা আছে আধান মানে চার্জ। আমরা চার্জ কথাটা কি তো রোজগার জীবনে ইউজ করি না? এই মোবাইল চার্জ দেওয়া, ফোন চার্জ দেওয়া, চার্জ শেষ, ব্যাটারি শেষ, এই চার্জ জিনিসটা কি জানতে ইচ্ছা হয় না? তা সেই চার্জের প্রবাহের হারকেই বলে ইলেকট্রিসিটি, মানে একক সময়ে পরিবাহিতে প্রবাহিত আধান। ইউনিট টাইম, পার সেকেন্ড বা পার মিনিটে, প্রতি সেকেন্ড বা মিনিটে একটা পরিবাহিতে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই বলে ইলেকট্রিসিটি। এটা হয়তো কেউ কেউ জানতে না, আর এখন জেনে গেলে। এবার আমরা আসবো যে চার্জ কি, চার্জ কি সেটা একটু পরিষ্কার করে নেয় প্রথমে। তাহলে স্টুডেন্টস ভাইরা, প্রথমে জানতে হবে চার্জ কাকে বলে। চার্জ বা বাংলা যেটাকে বলে আধান। তো চার্জ জানতে গেলে আমাদের জানতে হবে পরমাণুর গঠন। একদিনে হয়তো পড়ে নিয়েছো যে পরমাণুর গঠনে কি কি থাকে একটা পরমাণুর মধ্যে বা অ্যাটমে, তাও বলে দিচ্ছি স্টুডেন্টস। পরমাণুর গঠনটা একবার দেখে নেওয়া যাক। পরমাণুর সেন্টার এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি থাকে এগুলো, এই যে তোমার লাল আর সবুজে, এগুলো হচ্ছে প্রোটন আর নিউট্রন। আর নিউট্রন নিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, এতে কোনো চার্জ থাকে না। আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জড। ওকে, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জড। তো এর বাইরে এই যে কয়েকটা কক্ষপথ দেখেছো, এই যেরকম ওই তোমার পৃথিবীর চারপাশে কিংবা সৌরজগতে যেরকম বলয় দেখা যায় কক্ষপথে, যেমন বিভিন্ন সব গ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াস চারপাশে এই সমস্ত কক্ষপথে নেগেটিভ চার্জ ওলা ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। এখানে এগুলো সব হচ্ছে ইলেকট্রন, নেগেটিভ চার্জড, নেগেটিভ চার্জ ওলা ইলেকট্রন। তো এই যে এখানে যেগুলো আছে ইলেকট্রন সেল, ইলেকট্রন সেল মানে ইলেকট্রন কক্ষ, ইলেকট্রন কক্ষ। তো এর মধ্যে তো এর আগে নিশ্চয়ই পড়ে এসছো যে পজিটিভ আর নেগেটিভ চার্জ, অর্থাৎ বিপরীত চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে, বিপরীত চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে। তো তার মানে একটা পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন পজিটিভ চার্জ আর তার বাইরে কক্ষপথের ইলেকট্রন নেগেটিভ চার্জ দুজনকে আকর্ষণ করবে। আর কিরকম কাজ করবে না, নিউক্লিয়াসের কাছে যে সমস্ত কক্ষপথগুলো আছে তার ইলেকট্রনের সঙ্গে প্রোটনের আকর্ষণ বল বেশি হবে, আর যেগুলো সবচেয়ে বাইরের কক্ষপথ, অর্থাৎ যেটাকে ভালো ভাষায় বলে সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রনগুলোর সঙ্গে আকর্ষণ বল কম হবে। হ্যাঁ, আকর্ষণ বল কম হবে, আর কাছেরগুলোর সঙ্গে বেশি হবে। তো তো এখানে একটা প্রাথমিক ধারণা পাওয়া গেল যে এই প্রত্যেক পদার্থের পরমাণুর এই পজিটিভ চার্জওয়ালা প্রোটন আর ইলেকট্রিক তোমার নেগেটিভ চার্জওয়ালা ইলেকট্রনের যে দুজনের আকর্ষণ বল, এইটা কোনোভাবে এই তোমার চার্জের ফ্লো তৈরি হওয়ার জন্য দায়ী। আচ্ছা, তো এবারে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই যে কিরকম করে এই প্রোটন নিউট্রনের এই যে আকর্ষণ বল, আর এক্ষুনি যে বললাম যে সব থেকে কাছের কক্ষপথের ইলেকট্রনের সঙ্গে প্রোটনের আকর্ষণ বল বেশি, আর সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের সঙ্গে প্রোটনের আকর্ষণ বল কম, এর জন্য কি করে তড়িৎ প্রবাহ তৈরি হয় সেটা এইবারে আমরা একটু বুঝে নিই একটা উদাহরণ দিয়ে। উদাহরণটা হচ্ছে কি না তামার তার বা কপার ওয়্যার। ওকে স্টুডেন্টস, তাহলে প্রথমে তামার তারের মধ্যে দিয়ে কি করে তড়িৎ প্রবাহ হয় সেটার ফান্ডামেন্টাল আইডিয়াটা
একদম ক্লিয়ার করে নেব। আচ্ছা, তো এইটা নিশ্চয়ই একদিনে পড়ে এসছো এবং বইতে ভালো করে দেওয়া আছে, পরিবাহী এবং অন্তরক। পরিবাহী মানে যার মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয়, আর অন্তরক যেমন এই কাঠ, কয়লা, এই ধরনের জিনিসগুলো, যেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সহজে হয় না। তো কেন হয় না? তো স্টুডেন্টস, তামার তারের মধ্যে তড়িৎ প্রবাহ কিরকম করে দেখবো? প্রথম কথা হচ্ছে তামার তার একটা পরিবাহী, মানে তামার তারের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য কিছু না কিছু উপাদান ভালো মতো অ্যাভেলেবেল আছে। তা সেটা কি না, তামার তারের পরমাণুর গঠনে এই যে প্রোটন ইলেকট্রনের আকর্ষণ বল, তার মধ্যে কিনা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের প্রোটনের আকর্ষণ বল অনেক কম হয়, আকর্ষণ বলটা কম হয়। তার ফলে হয় কি, সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সঙ্গে প্রোটনের আকর্ষণ বল কম হয়। তাতে কি হয়, সবচেয়ে বাইরের কক্ষের কিছু ইলেকট্রন বিচ্ছিন্নভাবে আলগা হয়ে অবস্থান করে। হ্যাঁ, তা সেই জন্যে এগুলোকে বলে কি মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন আমরা এখানে দেখিনি, এই যে এখানে দেখিয়ে দিয়েছে একটা ফ্রি ইলেকট্রন বলে, ফ্রি ইলেকট্রন। তো এই ফ্রি ইলেকট্রনের কাজ কি? এখানে আমাদের চাই তো তড়িৎ প্রবাহ। ব্যাপারটা হচ্ছে তড়িৎ প্রবাহ মানেই হচ্ছে ইলেকট্রন প্রবাহ, তড়িৎ প্রবাহ মানেই হচ্ছে ইলেকট্রন প্রবাহ। এই ফ্রি ইলেকট্রনটাই হবে কি, এর জন্য দরকার একটুখানি মানে বাইরের কোনো এনার্জির ইনপুট, বাইরে থেকে কিছু এনার্জি দিতে হবে। তো একটা কপারের তারা যখন বাইরে থেকে একটু এনার্জি দেয়া হয় কোনো বাইরের কোনো উৎস থেকে বা সোর্স থেকে, তখন হয় কি না, এই এনার্জি এই ফ্রি ইলেকট্রনটা যেটা ইতিমধ্যেই অলরেডি বাইরের কক্ষে খানিকটা বিচ্ছিন্ন হয়ে বসে আছে, তো সেটাকে ওখান থেকে মানে বেরিয়ে যাওয়ার জন্য, মানে ওই পরমাণুর থেকে লাফিয়ে বেরিয়ে যাওয়ার জন্য ওটাকে শক্তি দেয়। তখন কি হয় না, সবচেয়ে বাইরের কক্ষের এই আলগাভাবে অবস্থিত ইলেকট্রনগুলো লাফিয়ে একদম বাইরে বেরিয়ে যায়। কিন্তু বাইরে বেরিয়ে গিয়ে তার নিস্তার নেই। তখন কি হয় না, বাইরে তার পাশের কক্ষের পরমাণুটা বসে আছে, তখন তখন তার পাশের কক্ষের পরমাণুটার এমনি সাধারণ প্রবণতাই হচ্ছে ওই মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনটাকে ক্যাচ করে নেওয়া। তা ক্যাচ করে কি হয় না, সে নিজের সবচেয়ে বাইরের কক্ষে ওটাকে ঢুকিয়ে নেয়। তাহলে তোমার কপার অ্যাটমের মধ্যে হয় কি, একটা অ্যাটমের সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন বাইরে থেকে কিছু এনার্জি দেওয়ার ফলে ওখান থেকে মুক্ত হয়ে গিয়ে ফ্রি ইলেকট্রন হয়ে যায়। তো যেরকম দেখছো যে এখান থেকে ফ্রি ইলেকট্রন চলে যাচ্ছে তার পাশের পরমাণুতে, পাশের পরমাণুটা বসে আছে, তো তার নিজের বাইরের কক্ষে ওটাকে তোমার লুফে নেবে বলে, মানে রিসিভ করবে বলে। এবারে কিন্তু এও এটাকে রিসিভ করে নিস্তার পাচ্ছে না, একেও ওই বাইরে থেকে এনার্জি ইনপুট করার ফলে এও তোমার এনার্জি পেয়ে মানে এর নিজের বাইরের কক্ষ থেকে আরেকটা ইলেকট্রনকে আরেকটা 3 নম্বর পরমাণুতে তোমার ছেড়ে দিচ্ছে। এবার 3 নম্বর পরমাণুটাও সেই ইলেকট্রনটাকে লুফে নেওয়ার পরে সেও নিজে এনার্জি পেয়ে আর তার সবচেয়ে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে 4 নম্বর পরমাণুতে ঠেলে দিচ্ছে। তো এইভাবে হয় কি, ওই তোমার মানে আলটিমেটলি পাশাপাশি পরমাণুগুলোর মধ্যে একটা ইলেকট্রন প্রবাহ তৈরি হয়। তাই তো হচ্ছে, সবচেয়ে বাইরের কক্ষ থেকে একটা করে ইলেকট্রন পাশের পরমাণুতে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। কেন না, বাইরে থেকে একটা এনার্জি পেয়ে গেছে বলে। এর ফলে একটা কন্টিনিউ, একটা অনবরত একটা ইলেকট্রন ফ্লো বা ইলেকট্রন প্রবাহ তৈরি হয় কপার তারের মধ্যে দিয়ে। তা এইভাবেই এই যে ইলেকট্রন ফ্লোটা তৈরি হয়, তা এইবার এই জিনিসটা হয়তো তোমরা অনেকে জানো কিন্তু অনেকে জানো না, যে এই যে ইলেকট্রন ফ্লোটা তৈরি হলো, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য দায়ী। ইলেকট্রন ফ্লো তোমার পরিবাহের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ যেদিকে হয়, তড়িৎ প্রবাহ ঠিক তার উল্টো দিকে হয়। হ্যাঁ, তো তাহলে এবার মানে বলতে পারো যে আমাদের মানে মানুষ কিংবা অন্যান্য সমস্ত প্রাণীর বডিতেও তো এই ধরনের পরমাণু আসে, তার মধ্যেও এরকম পজিটিভ প্রোটন আর তোমার নেগেটিভ ইলেকট্রন আসে। তাহলে আমাদের বডির মধ্যে দিয়ে কেন ইলেকট্রন এরকম মানে প্রবাহ হয় না, আর তড়িৎ প্রবাহ কেন হয় না, আর শুধুমাত্র তামার তারেই কেন হয়? কারণ আমাদের বডিতে এরকম মেকানিজম নেই যে এরকম বাইরে থেকে এনার্জি ইনপুট করে তোমার সেগুলোকে ওই তোমার চার্জ তৈরি করা যাবে। কিন্তু এটা যে একদম হয় না তাও কিন্তু নয়, কারণ ইলেকট্রিক শক শুনেছো তো, যে উল্টো পাল্টা হবে তোমার মানে লুজ ব্যাটারি কিংবা লুজ কোনো সুইচ থাকলে, লুজ কোনো তার থাকলে অনেক ইলেকট্রিক শক খেয়ে যায়, ভালো রকম জখমও হয়। তার শকটা কিভাবে খায়? শকের মেকানিজম তো এইটাই, বাইরে থেকে একটা এনার্জি আমাদের বডিতে ইনপুট হয়, সেটা আমাদের বডিতে প্রথম যে পরমাণুতে যায়
সেই পরমাণু ইলেকট্রনটাকে ওরকম করে বাইরে ছিটকে ফেলে দেয়। তার সেই ইলেকট্রনগুলোকে তার পরে পরমাণুগুলো পরপর লুফে লুফে নেয়। এরকম করে ইলেকট্রনটাকে তোমার লোফালুফি করতে করতে আমাদের মানে বডির থ্রু দিয়ে এই পুরো ইলেকট্রন প্রবাহটা চলে যায় কোথায় না, মানে মেঝেতে কিংবা মাটিতে। তা এই জন্যই আমরা একটা ঝটকা খাই। তার মানে আমাদের শরীরও কিন্তু তড়িতের পরিবাহী মোটামুটি। এবারে আসি অন্তরক। অন্তরক পদার্থ কাকে বলে না, যে পদার্থগুলোর মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না, যেমন কাঠ, কয়লা, এই সমস্ত। তাহলে কাঠ, কয়লা এগুলো অন্তরক পদার্থ, অর্থাৎ এদের মধ্যে তড়িৎ সহজে প্রবাহিত হতে পারে না। কেন পারে না? কারণ এদের পরমাণুর গঠনে নিউক্লিয়াসের পজিটিভ প্রোটন আর সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি। ওই জন্য সহজ ইলেকট্রনগুলো নিজেদেরকে ছাড়াতে পারে না আর নিজেদের অবস্থান পাল্টাতে পারে না। সেই জন্য বাইরে থেকে শক্তি ইনপুট করলেও এদেরকে সহজে ওখান থেকে বের করা যায় না, ঠিক আছে। আর অন্যদিকে পরিবাহী কোণগুলো বেশিরভাগ ধাতু এবং গ্রাফাইট, গ্যাস কার্বন, এই সমস্ত অধাতুগুলো পরিবাহী, কারণ এদের প্রোটন ইলেকট্রনের আকর্ষণ বল কম। সেজন্য এদের বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন সবসময় আলগাভাবে বসেই থাকে। বাইরে থেকে কিছুটা এনার্জি পেলেই এরা ওখান থেকে মুক্ত হয়ে বেরিয়ে যায়। এবং মুক্ত হওয়ার পরে সেই একই জিনিস কি না, মানে পরপর পরমাণুগুলো এই সমস্ত ফ্রি ইলেকট্রনগুলোকে নিয়ে লোফালোফি করতে করতে একদম শেষ প্রান্ত পর্যন্ত এগিয়ে দেয়। আর ইলেকট্রন প্রবাহ মানেই হচ্ছে তড়িৎ প্রবাহ। যেদিকে ইলেকট্রনের প্রবাহ হয় তার ঠিক উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয়। সেটা আসছে। এতক্ষণ যে বললাম যে প্রোটন পজিটিভ চার্জড আর ইলেকট্রন নেগেটিভ চার্জ, এটার মানে কি না, প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা আর বাইরের কক্ষের ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। এটুকু মনে রাখবে, ওকে। এতক্ষণ ধরে তো প্রবাহী তড়িৎ মানে যেটা ফ্লো করে, প্রবাহ হয়, সেটা নিয়ে আলোচনা করছি। স্থির তড়িতের ভূমিকাও কিন্তু কম নয়। যার একটা উদাহরণ দিচ্ছি, দেখবে তোমার পেট্রোল তেলের ট্যাঙ্কারে, এমনকি এখনকার দিনে অনেক বড় বড় ট্রাকের যখন চলে তখন তার নিচের দিকে একটা লোহার চেন ঝোলে, যেটা মাটি পর্যন্ত তোমার ঝুলিয়ে দেওয়া থাকে। কেন? তো কখনো মনে হয়েছে তো কেন এটা হয়? কারণ এই পেট্রোলের ট্যাঙ্কারে কিংবা লোহার ট্রাকের মধ্যে যখন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, তখন ওই তোমার একটা কথা নিশ্চয়ই জানো, এই ধরনের পেট্রোল, ডিজেল হচ্ছে অত্যন্ত দাহ্য পদার্থ, মানে সহজে আগুন লেগে যায়। একটু তড়িৎ স্ফুলিঙ্গ কিংবা একটু আগুন টাগুন কাছে নিয়ে গেলে আগুন লেগে যায়। তো যখন এত স্পিডে যখন এই ট্যাঙ্কারগুলো যখন ছোটে, তখন ওই মানে গতিবেগের ফলে, ওই গতিশক্তির জন্য হয় কি, ওই ভিতরের ট্যাঙ্কারের দেয়ালের সঙ্গে ওই তোমার মানে পেট্রোলের ঘর্ষণের ফলে স্থির তড়িৎ তৈরি হয়। এই স্থির তড়িৎ থেকে আগুনের স্ফুলিঙ্গ কিংবা তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হয়। তাতে যে কোনো সময় এই ট্যাঙ্কারের ওই তোমার পেট্রোলে আগুন ধরে যেতে পারে। সেই জন্য ওই ট্যাঙ্কারের তেলের ভিতর থেকে, মানে তেলের সঙ্গে লেগে থাকা, সংস্পর্শে থাকা একটা লোহার চেনকে ঝুলিয়ে একদম রাস্তা অব্দি নামিয়ে দেওয়া হয়, যাতে ওই তৈরি হওয়া স্থির তড়িৎগুলো ওই যাতে ওখানে না জমে ওই তোমার লোহার পরিবাহী চেন দিয়ে একদম মাটিতে চলে যায়। একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লো হচ্ছে কোথায়? ডান দিকে, ওকে। তা ইলেকট্রন তো চার্জ, এটাকেই বলে চার্জের প্রবাহ। আগেই বলেছি ইলেকট্রিসিটি কি, ইলেকট্রিসিটি হচ্ছে কিছুই না, চার্জের প্রবাহের হার। তার মানে ইলেকট্রনের ফ্লো মানেই মানে এখানে অলরেডি ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িতের প্রবাহ শুরু হয়ে গেছে। তা এর আগে যেমন বলেছিলাম যে পরপর পরমাণুগুলো ইলেকট্রনকে বাইরের কক্ষ থেকে নিজের বাইরের কক্ষে পরপর লোফালোফি করতে করতে এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, এই যে পরপর লোফালোফি করতে করতে এগিয়ে নিয়ে যায়। তো সেটা এখনো দেখানো যাচ্ছে না, সেটা ওই তোমাদের বোর্ডে এঁকে দেখিয়ে দিয়েছি, ওকে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এইবার একটা নতুন কথা এলো, বিভব অর্থাৎ পোটেনশিয়াল। আরো ভালো করে বলতে গেলে ইলেকট্রিক পোটেনশিয়াল। কি দেখেছি? বিভব। আচ্ছা, প্রথমে ডেফিনেশনটা হয়তো বুঝতে পারবে না। একটা চার্জকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, অসীম থেকে মানে ইনফিনিটি। তা ইনফিনিটি বলতে সে তো যা ইচ্ছে হতে পারে। মানে আমরা ধরে নিচ্ছি, যেমন ধরো আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে অসীম ধরে নিই, কয়েক হাজার মাইল বা কিলোমিটার এরকম। ওখান থেকে একটা পার্টিকুলার কোনো বিন্দুতে কোনো চার্জকে আনতে যে কাজ করতে তাকে বলে বিভব। অন্যভাবে বলতে পারি যে বিভব হচ্ছে কোনো পরিবাহীর, মানে এর আগেই বলে এসেছি পরিবেগ কাকে বলে, কোনো পরিবাহীর এমন এক তড়িৎগ্রস্ত অবস্থা বা চার্জ অবস্থা যার জন্য সেই পরিবাহীটা নিজের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে অ্যালাউ করে, হতে দেয়, ঠিক আছে। এবারে
দেখো ওখান থেকে নিচে গিয়ে লিখেছি উচ্চ বিভব নিম্ন বিভব। তো বুঝতেই পারছো তড়িৎ প্রবাহের মুখ কোন দিকে হয়, উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে। তার মানে নিশ্চয়ই একটা বিভব মানে পার্থক্য বলে কিছু একটা আছে। এই এটাও লিখেছি বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। তাহলে কথা আছে যে বিভব পার্থক্য কি আর উচ্চ নিম্ন বিভব কি। উচ্চ বিভব হচ্ছে এমন একটা শক্তি বা কোনো পরিবাহীর এমন অবস্থা যার জন্য কোনো পজিটিভলি চার্জ বা পজিটিভ তড়িৎগ্রস্ত কোনো পরিবাহী তার থেকে কোনো নেগেটিভ চার্জ বা কোনো নিস্তড়িত বস্তুতে তার চার্জগুলোকে ট্রান্সফার করে অর্থাৎ সঞ্চালিত করে। তখন ওই বেশি চার্জড পার্টিকেলটাকে কিংবা পরিবাহীটাকে বলে উচ্চ বিভব। আর নিম্ন বিভব মানে হচ্ছে যে লো চার্জ ওলা কোনো বস্তু যখন তার থেকে বেশি চার্জড কোনো কোণা থেকে তড়িৎকে নেয় বা রিসিভ করে, তখন সেই কম চার্জওয়ালা বস্তুটাকে বলা হয় নেগেটিভ চার্জ। তাহলে তোমার সংজ্ঞা বা ডেফিনেশন থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তড়িৎ প্রবাহ সবসময় হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। অর্থাৎ মানে বিভব পার্থক্য হলে তবেই তড়িৎ প্রবাহ হবে। আর বিভব জিনিসটা কি তোমার একদম ম্যাথামেটিক্যালি কিংবা থিওরি একদম পুরো তাত্ত্বিকভাবে বলতে গেলে এই যে অসীম থেকে কোনো চার্জকে কোনো বিন্দুতে আনতে, আর অ্যাকচুয়ালি বলতে গেলে কি না কোনো পরিবাহী এমন একটা তড়িৎগ্রস্ত অবস্থা যার জন্য সেই পরিবাহীটা নিজের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে হতে অ্যালাউ করে বা যেতে দেয়। এবারে বিভব প্রভেদ দেখো, কোনো চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কাজ করতে হয় তাকে বলে ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। অবশ্যই কাজ তো করতেই হবে, একটা চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে তেমনি হবে না। তোমার ইলেকট্রিসিটি একদম প্রথমেই বলে দিয়েছি, ইলেকট্রিসিটির মেন সোর্সই হচ্ছে বাইরে থেকে চার্জ ইনপুট করতে হবে, মানে শক্তি ইনপুট করতে হবে। তো এখানেও তাই, একটা চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে গেলে একটা মিনিমাম কাজ করতে হবে, ঠিক আছে। আর তো কাজের একক কি, জুল। তো হলো তোমার বিভব প্রভেদ একক বা ইউনিট জুল। ওকে, তো এবারে দেখে নি এই জিনিসটা একটু ছবির মাধ্যমে। তাহলে দেখো এই হচ্ছে অসীম ইনফিনিটি, এখান থেকে একটা চার্জকে টেনে আনা হচ্ছে এ বিন্দুতে। নিচে যেটা লেখা আছে ইংলিশে, ওয়ার্ক ডান টু ব্রিং দ্য চার্জ ফ্রম ইনফিনিটি টু এ ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল অফ এ। মানে যেটা এক্ষুনি ডেফিনেশনে বললাম সংজ্ঞায়, অসীম থেকে টেনে এ বিন্দুতে আনতে যে কাজ তাকে বলে এ বিন্দুর ইলেকট্রিক পোটেনশিয়াল মানে তড়িৎ বিভব। আর অসীম থেকে বি বিন্দুতে আনতে যে কাজ তাকে বলে বি বিন্দুর তড়িৎ বিভব। এইবার আবার বলছে যে না, আমি এই চার্জটাকে অসীম থেকে আনবো না, এটা এ থেকে আমি মানে বিতে নিয়ে যাব কিংবা বি থেকে এতে নিয়ে যাব। তখন কি হবে সেটাও লেখা আছে, ওয়ার্ক ডান টু মুভ দ্য চার্জ ফ্রম এ টু বি। এই এ থেকে বিতে নিয়ে যেতে বা বি থেকে এতে নিয়ে যেতে, অর্থাৎ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে এই এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য। এবার এই বিভব পার্থক্য যত বেশি হবে এ বির মধ্যে তড়িৎ প্রবাহের মান বা হার তত বেশি হবে। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে বিভব আর বিভব প্রভেদটা একটু অন্যভাবে আমরা দেখে নেব আর একটা ছবির মাধ্যমে। একটা সেকেন্ড ছবি দেখো, এই যে ইনফিনিটি অসীম থেকে একটা বস্তুকে সিধে টেনে আনা হচ্ছে একটা পয়েন্টে, এদিকে আরেকটা পয়েন্টে। কি বলছে, এই দুটোই হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টে বস্তুটার বিভব। এই যে এটা কিন্তু এমনি বস্তু না, এটা হচ্ছে কি চার্জ পার্টিকেল, মানে একটা চার্জ বস্তু। আর এই বিভব দুটোর মধ্যে এই যে তোমার গ্রিন লাইন দিয়ে যেটা দেখিয়েছে, এইটা হচ্ছে এই বস্তু দুটোর মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। অর্থাৎ এক বস্তু থেকে অন্য বস্তুতে এই চার্জটাকে নিয়ে যেতে যে কাজ করতে হবে সেটাই হচ্ছে এদের মধ্যে বিভব পার্থক্য। ওকে, আচ্ছা, তাহলে এরপরে বিভব প্রভেদের সঙ্গে আমরা একটা জিনিস দেখে নেব, যেটা বিভব প্রভেদের পিছনে কারণ। বিভব প্রভেদটা হচ্ছে কি ফল, তার কারণ হচ্ছে তড়িৎচালক বল, ইংলিশে ইলেকট্রোমোটিভ ফোর্স। তড়িৎচালক বল কথাটা শুনে বুঝতে পারছো, তড়িৎকে যে বল বা শক্তি চালনা করে। এটা মানেটা কি না, এটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে এই বিভব পার্থক্য তৈরি করে, যার জন্য একটা তড়িৎ প্রবাহ তৈরি হয়। হ্যাঁ,
তো তড়িৎচলক বলতে অন্যভাবে তো কি বলা যায় না, যে এই এই তড়িৎচলক বলতে এমন একটা শক্তি যেটা কোনো পরিবাহীতে একটা ইলেকট্রন প্রবাহকে নির্দিষ্ট দিকে চালিত করে তোমার তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। সুতরাং একদিক দিয়ে বললে তোমার তড়িৎচলক বল হচ্ছে এমন একটা ব্যবস্থা যা অন্য শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে বিভব প্রভেদ তৈরি করে, যার জন্য তড়িৎ প্রবাহ তৈরি হয়। অন্যদিকে এটাই ইলেকট্রন ফ্লোকে বা প্রবাহকে একটা নির্দিষ্ট দিকে পরিবাহীর মধ্যে চালিত করে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। এবার তড়িৎচলক বলের একটা মজার ব্যাপার হচ্ছে যে বিভব প্রভেদ তো একটা ক্লোজ সার্কিট, মানে একটা বদ্ধ বর্তনীতে, যেখানে একটা ব্যাটারি বা তড়িৎ কোষ যেটাকে আমরা বলি, তো যেটা আমরা আলোচনা করিনি কারণ তোমাদের বইটা ভালো আছে। তো একটা বদ্ধ বর্তনী বা ব্যাটারি বা তড়িৎ কোষের মধ্যে বিভব প্রভেদ কাজ করে তোমার ঠিক দুটো বিন্দুর মধ্যে। তা সেখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, ওই তোমার নিম্ন বিভবের মধ্যে তড়িৎ প্রবাহ চলে। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে তড়িৎচালক বল সৃষ্টি হয় যখন ওই ব্যাটারির বর্তনীটা যখন খোলা থাকে তখন, অর্থাৎ তড়িৎচালক বল কাজ করে মুক্ত বর্তনীতে আর বিভব প্রভেদ কাজ করে বদ্ধ বর্তনীতে, অর্থাৎ যেটা কি ওই তোমার ইংলিশে বলে মানে ইনকমপ্লিট সার্কিট। তার মানে একটা ব্যাটারিকে যখন লাইনের সঙ্গে লাগানো থাকে না তখনও তার পিছনে তড়িৎচালক বল কাজ করে। ওকে, আচ্ছা এবারে একটা জিনিস আমরা যাব, এই তোমার তড়িৎচালক বল বিভব প্রভেদ আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে আমরা একটা জিনিসে যাব, যে এই যে আমরা একটু আগেই বললাম যে কোনো তোমার লোহার ট্যাঙ্কার থেকে, মানে তোমার কোনো পেট্রোলবাহী কোনো ট্যাঙ্কার থেকে বা তোমার বড় বড় তোমার লোহার ওই তোমার ট্রাক থেকে বা লরি থেকে একটা লম্বা লোহার চেন কেন মাটি পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তা মাটি অর্থাৎ কি না, পৃথিবী। অ্যাকচুয়ালি পৃথিবী হচ্ছে, পৃথিবীকে ধরা হয় একটা বিশাল বড় বা অসীম আধার। আধারকে ইংলিশে কি বলে, সিঙ্ক। সিঙ্ক যেমন ধরো আমরা জানি যে আমাদের যতই নর্দম ওই তোমার মানে ময়লা আবর্জনা বাড়িতে তৈরি হোক, সেটা সিঙ্ক কি না নর্দমা। ওই তোমার যাই নোংরা ময়লা করো তোমার নর্দমায় নিয়ে গিয়ে ফেলে দাও, তার ওটা হচ্ছে নর্দমা, হচ্ছে ওই সমস্ত নোংরা ময়লা ধরে রাখার জন্য একটা আধার। তেমনি পৃথিবী হচ্ছে এমন একটা অসীম বা একটা বিশাল বড় একটা হিউজ আধার, যার মধ্যে নির্দিষ্ট বিভবে বা নির্দিষ্ট পটেনশিয়ালে প্রায় অসীম সংখ্যক ইলেকট্রন রয়েছে। তাই এই জন্য হয় কি, যে কোনো ধরনের ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ পৃথিবীর মধ্যে মানে মাটির মধ্যে ঢুকে গেলেই সেটা খেল খতম, সেটা তখন আর কোথাও দিয়ে প্রবাহিত হতে পারে না, কিংবা কাউকে শক লাগাতে পারে না, কারোর ক্ষতি করতে পারে না। তার কারণ কি না, পৃথিবীকে ধরা হয় একটা হিউজ পরিমাণ ইলেকট্রনের আধার। তো এবার ধরো তোমার তোমার ইলেকট্রন ফ্লো কিংবা তড়িৎ প্রবাহ হলে কি হয়, ধরো কতগুলো পজিটিভ চার্জ পৃথিবীর মধ্যে বা মাটির মধ্যে ঢুকে গেল। তা ওই কটা পজিটিভ চার্জ এই এত বড় পৃথিবীর যে হচ্ছে ইলেকট্রনে ভর্তি ভিতরটা, তা সেই কটা ইলেকট্রনের তুলনায় সামান্য কিছুই নয়। সুতরাং অতগুলো পজিটিভ চার্জ গিয়ে ওই এত একটা বিশাল পরিমাণ ইলেকট্রনের মধ্যে নামমাত্র কয়েকটি ইলেকট্রনকে কি করবে, তোমার নিউট্রালাইজ করবে, মানে নিস্তড়িত করে দেবে, অর্থাৎ প্রশমিত করবে। তাতে পৃথিবীর কিছুই যায় আসে না। অন্যদিকে হয় কি, যদি আমি একটা ইলেকট্রন ফ্লোকেই যদি তোমার মাটির মধ্যে পাঠিয়ে দিই, তাতেই বা কি যায় আসে, একটা এত বড় বিশাল ইলেকট্রনের আধার, সেখানে যদি ওই সামান্য একটা ইলেকট্রন যদি বেশি হয় তাতে কি যায় আসে না। সুতরাং পৃথিবীর বিভব বা পোটেনশিয়াল হচ্ছে জিরো। পৃথিবীর না নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ। পৃথিবী হচ্ছে একটা এত বড় একটা ইলেকট্রনের একটা বিশাল বড় ধারক কিংবা আধার, যেখানে বাইরে থেকে ইলেকট্রন কিছু আসুক কিংবা এতগুলো ইলেকট্রন থেকে কিছু ইলেকট্রন খরচই হয়ে যাক, তাতে কোনো তফাৎ হয় না। ওই জন্য আমরা চাই, আমরা চেষ্টা করি যে কোনো একটা ব্যবস্থা তৈরি করতে, যেখানে কোনো একটা মানে অত্যধিক মানে মাত্রার তড়িৎ প্রবাহ যদি কোথাও তৈরি হয়, যেখানে মানে মানুষের ক্ষতির সম্ভাবনা হয় কিংবা ইলেকট্রিক তোমার শকের সম্ভাবনা হয়, তো সেটাকে আমরা চেষ্টা করি যে কোনো একটা ব্যবস্থার মাধ্যমে মাটির মধ্যে প্রবাহিত করে দিতে। কারণ মাটির মধ্যে গেলেই তোমার যে কোনো তড়িৎ প্রবাহের খেল খতম। তাহলে পৃথিবীকে যে আমরা একটা জিরো বিভবের শূন্য বিভবের একটা ধারক বলি, সেটা একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। দেখো এই যে 0 ভোল্টের পৃথিবী, আর্থ। ভোল্ট কিনা বিভব, বিভবের একক হচ্ছে ভোল্ট। তা এই এত বড় পৃথিবীর মানে পুরো বিভব হচ্ছে 0, তাই 0 ভোল্ট। এবার দেখো কত বিপুল পরিমাণ এনার্জি তোমার আকাশে যখন তোমার বজ্র বিদ্যুৎপাত হয়, তখন ওখান থেকে কত বিপুল পরিমাণ এনার্জি পৃথিবীর মধ্যে আসে। দেখো 10 lakhs of ভোল্ট
10 লাখ ভোল্টের বিদ্যুৎ শক্তি এসে পৃথিবীতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সব পৃথিবীর মধ্যে ঢুকে যায়। ওই একটাই কারণ পৃথিবী হচ্ছে একটা বিপুল পরিমাণ ইলেকট্রনের ভান্ডার, মানে বলতে গেলে প্রায় অসীম পরিমাণ। তার মধ্যে ওই তোমার 10 লাখ ভোল্ট যদি চার্জে ঢুকে যায় তাতেও কিছু যায় আসে না। ওটা হচ্ছে কি না, সামান্য কয়েকটা মাত্র চার্জ পৃথিবীর কাছে। ওকে, তো এইটুকুই বোঝানো ছিল। ধরো তড়িৎ পরিবাহী, যে কোনো তড়িৎ পরিবাহীকে বাইরে থেকে তোমার শক্তি ইনপুট করে বা এনার্জি দিয়ে যদি তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করতে বাধ্য করা হয়, সে কি অত সহজে রাজি হয়ে যায়? তা নয়। আর যে কোনো পরিবাহী আর একটা ধর্ম আছে, সেটা কিনা রোধ। রোধ মানেই বুঝতে পারছো, রোধের কাজই হচ্ছে বাধা দেওয়া, ইংলিশে রেজিস্ট্যান্স। তা পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে বাধা দেয় তাকেই বলে রোধ। তা রোধের পিছনে কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে সেই পরিবাহীটার নিজের উপাদান। যেমন ধরো তোমার একই লম্বা এবং একই মোটা, একই প্রস্থের একটা রূপো আর লোহার তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে, যদি একটা ব্যাটারি বর্তনীতে মানে সার্কিটে যদি একটা রূপোর তার দেওয়া হয় আর একটা লোহার তার দেওয়া হয়, তাহলে অ্যামমিটার দিয়ে মাপলে দেখা যাবে যে রূপোর তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হয়েছে, লোহার তারে কম হয়েছে। তাহলে কার রোধ বেশি? রূপোর তারে রোধ কম, লোহার তারে বেশি। অর্থাৎ পরিবাহীর তার নিজের রোধ যত বেশি হয়, সে তত নিজের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে বেশি বাধা দেয়। সুতরাং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তত কম হয়। অর্থাৎ ওর মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়াটা তত বেশি কষ্টকর। অর্থাৎ তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করতে গেলে তত বেশি পরিমাণ শক্তি বা এনার্জি ইনপুট করতে হয়। তাহলে এই হলো রোধ। রোধ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, অর্থাৎ নির্ভর করে। 1 নম্বর তো বলেই দিলাম কি না, পরিবাহীর উপাদান। 2 নম্বর হচ্ছে উষ্ণতা। উষ্ণতা যদি বাড়ে রোধ বাড়বে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হতে অসুবিধা হবে, একই পরিমাণ এনার্জি দিয়ে কম তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আর কয়েকটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ হচ্ছে রোধের, মানে এটাকে বলতে গেলে আমার হচ্ছে রোধের রোধ, মানে প্রস্থচ্ছেদ যত বেশি হবে তত রোধ কমবে। এই ধর্মটাকেও আমাদের ব্যবহারিক জীবনে বিভিন্নভাবে ইউজ করা হয়। আর যেখানে তড়িৎ প্রবাহ বেশি দরকার হয়, সেই সমস্ত ক্ষেত্রে সার্কিটে বা বর্তনীতে মানে বেশি মোটা তার ইউজ করা হয় যাতে রোধটা কমে। আবার যেখানে তড়িৎ প্রবাহ কম লাগে, যে সমস্ত আমাদের বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে, যেমন ধরো আমাদের একটা ইলেকট্রিক ফ্যান চালাতে অনেক বেশি ভোল্টেজ লাগে, অনেক বেশি তড়িৎ প্রবাহ লাগে। একটা কথা, তড়িৎ প্রবাহকে ডিনোট করা হয় আই দিয়ে। আই নির্দেশ করে তড়িৎ প্রবাহ, ওই জন্য থেকে আই দিয়ে বলছি। তো ধরো একটা ইলেকট্রিক ফ্যান চালাতে বা পাখা চালাতে তড়িৎ প্রবাহ বা আই বেশি লাগে, ভোল্টেজ বেশি লাগে। কিন্তু ধরো মশার ধূপ, অল আউট, কিংবা কোনো ইলেকট্রনিক্স ছোটখাটো খেলনা বাচ্চাদের, সেইগুলো চালাতে নিশ্চয়ই অত বেশি ভোল্টেজ বা আই লাগে না। সেই জন্য ওখানকার সার্কিটে মানে যেসব ইলেকট্রনিক্স জিনিসগুলোর চালাতে মানে কম তড়িৎ লাগে বা কম ভোল্টেজ লাগে, সেখানকার সার্কিটে হয় কি তোমার এমন এমন উপাদানের পরিবাহী ইউজ করা হয় যার রোধ বেশি। মানে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে। এবার রোধ বেশি করতে গেলে কি করতে হবে না, তারটাকে যতটা পারা যায় সরু এবং লম্বা করতে হবে। কারণ এক্ষুনি বললাম প্রস্থচ্ছেদ বেশি হলে রোধ কমে, তড়িৎ প্রবাহ বাড়ে। কিন্তু তারের লেন্থ মানে দৈর্ঘ্য বেশি হলে তখন কিন্তু রোধ বাড়ে। হ্যাঁ, এইভাবে তারের দৈর্ঘ্য প্রস্থ কম বেশি করে করে, রোধকে কম বেশি করে করে তড়িৎ প্রবাহকে কন্ট্রোল করা হয়। কেন কন্ট্রোল করা হয় না, নিজের প্রয়োজন অনুযায়ী, মানে যে সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে যেমন তড়িৎ প্রবাহ লাগে সেখানে ঠিক ততটুকু দেওয়া হয়। এবার সেটা কয়েকটা ফিগার দিয়ে দেখে নেব। এবার দেখো, প্রথম কথা হচ্ছে আমরা প্রথম রোধের ধারণাটা কোত্থেকে পেলাম, যে কোনো তড়িৎ পরিবাহী নিজের একটা ধর্ম থাকে যার জন্য সে নিজের মধ্যে তড়িৎ প্রবাহকে আটকানোর চেষ্টা করে। কোত্থেকে পেলাম? ওহমস ল, ওহম সূত্র। এটা তোমরা পড়েছো, ওই জন্য ওই তোমার এখানটা শুধু গাণিতিক রূপটা দেওয়া হয়েছে, বাকিটা অবশ্যই বইয়ে আছে। কি বলেছে? ভি প্রপোর্শনাল টু আই। হ্যাঁ, তার মানে ভি যত বাড়বে তত বাড়বে আই, আর যত বেশি আই বাড়বে তত বাড়বে ভি। আচ্ছা, ভিটা কি না ভোল্টেজ বা ভোল্ট মানে বিভব প্রভেদ, আই হচ্ছে প্রবাহ মাত্রা। ভোল্টেজ বাড়লে প্রবাহ মাত্রা বাড়বে, প্রবাহ মাত্রা বাড়লে ভোল্টেজ বাড়বে। তাহলে প্রপোর্শনালকে আমরা তোমার অঙ্কের ভাষায় নিশ্চয়ই শিখেছি, এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে ভি প্রপোর্শনাল টু আই হলে ভি ইজ ইকুয়াল টু কে আই, কে হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ,
তা এখানে এই কেটাই হচ্ছে রোধ। এই যে কেটা পেলাম, কে থেকে আমরা প্রথম রোধের ধারণা পাওয়া শুরু হলো। তা কে এর জায়গায় আমরা এখানে কি ইউজ করি, কে কে আমরা আর বলি, আরটাই হচ্ছে রোধ। দেখো আর ইজ ইকুয়াল টু রোধ, তাহলে কে নির্দেশ করে রোধকে, অর্থাৎ আর, মানে আর যত বাড়বে রোধ তত বাড়বে। এবার রোধ যদি বাড়ে তাহলে কি হবে, আই প্রবাহ মাত্রা কমবে, কারণ রোধের সঙ্গে আয়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই কে বাড়লে আই কমবে, অর্থাৎ রোধ বাড়লে প্রবাহ মাত্রা কমবে। যে পরিবাহী, মানে সোজা বাংলায়, যে পরিবাহী নিজের মধ্যে তড়িৎ প্রবাহ হতে যত বেশি বাধা দেয় তত কি হবে, প্রবাহ মাত্রা কমবে, এটাই ব্যাপার। তা এটাকে এবার কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখবো, উদাহরণ দিয়ে, যে আমাদের ব্যবহারিক জীবনে এই রোধ কমা বাড়াটাকে আর তার জন্য প্রবাহ মাত্রা বাড়া কমাটাকে কি করে ইউজ করা হয়। তো স্টুডেন্টস, আমরা তোমার রোধটা বোঝার একটা ইম্পর্টেন্ট জায়গায় এসেছি। তা এখনই যে বললাম যে বাড়িতে আমাদের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগে তোমার রোধটা ইউজ করা বিভিন্ন ভাবে, এটা হয় কিনা বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে ভোল্টেজ হিসাবে রাখা হয়। ভোল্টেজ একই রেখে বিভিন্ন ধরনের রোধ ব্যবহার করে, বিভিন্ন তারে বিভিন্ন রোধ ব্যবহার করে প্রবাহ মাত্রাগুলোকে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করা হয়। আর দেখো বোর্ডে কিভাবে লিখেছি, রোধ ডবল হলে প্রবাহ মাত্রা হাফ হবে, রোধ যত বাড়ে প্রবাহ মাত্রা তত কমবে, রোধ 3 গুণ হলে প্রবাহ মাত্রা 1/3 হবে, রোধ 4 গুণ হলে প্রবাহ মাত্রা 1/4 হবে। এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ V is equal to IR, তার মানে প্রবাহ মাত্রা আর রোধ এদের গুণফল হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে। I ইন্টু আর হচ্ছে ধ্রুবক। তার মানে কি, আই কমলে তোমার আর কে বাড়তেই হবে, আর আর কমলে আই কে বাড়তে হবে। তা এইখানে হচ্ছে রোধ প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক। এবার এখানে একটা জিনিস আছে, রোধাঙ্ক। একটু ডিবে ঢুকে যাচ্ছি, কারণটা জানতে হবে। রোধাঙ্ক মানে হচ্ছে একটা একক লেন্থের বা একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর রোধ। এবারে এক্ষুনি আমি বলেছিলাম যে রোধ কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, মানে নির্ভর করে। না, 1 নম্বর হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, যত লম্বা হবে রোধ বাড়বে। পরিবাহীর প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ কিন্তু যত বেশি হবে, মানে তো তার যত মোটা হবে তত কিন্তু রোধ কম হবে। আবার অন্যদিকে একটা বলেছিলাম টেম্পারেচার, উষ্ণতা বাড়লে রোধ বাড়বে। আরো একটা বলেছিলাম প্রথমে যে পরিবাহীর উপাদানের উপরে, মেনলি পরিবাহীর উপাদানের জন্যই কিন্তু বিভিন্ন পরিবাহীর মধ্যে দিয়ে রোধ বিভিন্ন হয়, তাই প্রবাহ মাত্রা বিভিন্ন হয়। যেমন প্রথমেই বলেছি যে একটা বর্তনী বা সার্কিটে ব্যাটারির সঙ্গে রূপোর তার আর লোহার তার তোমার জুড়ে দেখবে, রূপোর তারে বেশি তড়িৎ প্রবাহ হয়, মানে রোধ কম, আর লোহার তারে তড়িৎ প্রবাহ কম হয়, মানে রোধ বেশি। এটা কেন হয়, দুটোই ধরো তোমার দৈর্ঘ্য আর ধর প্রস্থচ্ছেদ একই লেন্থের একই মোটা একটা রূপোর তার লোহার তার ব্যাটারিতে জুড়লে রূপোর তারে তড়িৎ প্রবাহ বেশি হয়, কারণ রূপোর উপাদানটাই এমন যে রূপোর রোধ কম। এইখানে রোধাঙ্কের ধারণাটা আসে কিনা, রোধাঙ্ক। রোধাঙ্ক মানে এই যে বললাম যে রূপোর যে একই লম্বা এবং একই মোটা রূপো আর লোহার তারের মধ্যে রূপোর তারের রোধ কম, তাই প্রবাহ মাত্রা বেশি। কেন না, রূপোর রোধাঙ্ক বেশি। রোধাঙ্ক কি না, একক লেন্থের, একক দৈর্ঘ্যের আর একক প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীতে যে রোধ পাওয়া যায় তাকে বলে রোধাঙ্ক। সুতরাং রোধাঙ্ক শুধুমাত্র একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা কি না পরিবাহীর উপাদান। তা রূপোর এমনই উপাদান, ওই জন্য রোধাঙ্কটা কম। ওকে, রোধাঙ্ক একটা জিনিসের উপর নির্ভরশীল কিনা পরিবাহীর উপাদান, যেমন পরিবাহী হবে সেরকম রোধাঙ্ক হবে, তার সঙ্গে লেন্থের কিংবা মোটা চওড়ার কোনো মিল নেই, কিংবা টেম্পারেচারের কোনো তোমার ব্যাপার নেই। আচ্ছা, এবারে এটুকু নিশ্চয়ই বই থেকে পড়ে নিও যে তোমার রোধের একক হচ্ছে ওহম। তাহলে রোধাঙ্ক কি, রোধাঙ্ক আগেই বলেছি যে একক লম্বা এবং একক মোটা পরিবাহীর তোমার রোধকে রোধাঙ্ক। তার মানে রোধাঙ্ককে বলে ওহম সেন্টিমিটার, মানে পার সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের পরিবাহীর যত ওহম রোধ, আর ওহম মিটার একই জিনিস। প্রতি মিটার পরিবাহীর, মানে প্রতি মিটার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের পরিবাহীর যত ওহম রোধ হয় সেটা হচ্ছে রোধাঙ্ক। ওকে, আশা করি
রোধ এবং রোধাঙ্কটা। আচ্ছা, তাহলে রোধাঙ্কের একক কি? যেমন তোমার রোধের একক হচ্ছে ওহম, তেমনি 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 তোমার রোধাঙ্কের একক হচ্ছে সিজিএস এ ওহম সেন্টিমিটার আর এসআই তে ওহম মিটার। স্টুডেন্টস, তোমাদেরকে তো এতক্ষণ ধরে রোধ বোঝালাম একদম পুরো টেকনিক্যালি, হ্যাঁ পুরো টেকনিক্যাল জিনিসটা বোঝালাম। তো এবার যদি তোমাদেরকে এমনি একটা জেনারেল একটু বোঝাই, একটা তোমার জেনারেল এক্সাম্পল দিই যে রোধ ব্যাপারটা কি। তা বলতে গেলে দেখো, একটা মোটা এবং মানে চওড়া জলের পাইপ আর একটা সরু এবং লম্বা জলের পাইপ, তা দুটোর মধ্যে দিয়ে যখন তোমার ধরো তোমার জল ফ্লো করে, তখন কি হয়, মোটা পাইপ দিয়ে তো অবশ্যই বেশি জল যায়, কারণ তোমার জলটা ওখানে ধাক্কাটা কম খায়, ঠিক আছে। আর তোমার দেখো প্রত্যেক ইউনিট এরিয়াতে তোমার জলের পরিমাণ যায় বেশি। এটাই হচ্ছে রোধ এবং রোধাঙ্কেরও এই একই ফান্ডামেন্টাল আইডিয়া। আর দেখো সরু পাইপে দেখো তোমার জল বারবার ধাক্কা খায়, আর তোমার ধরো প্রত্যেক ইউনিট এরিয়াতে তোমার জল যাওয়ার রেটটাও কম। দেখো এইটুকুনি এরিয়াতে তোমার জল, আর তোমার কতটুকু জল যাচ্ছে, আর তোমার উপরে দেখো এটা কত বেশি জল যাচ্ছে। তা এর থেকেই বুঝতে পারছো যে আমি যে এক্ষুনি বললাম যে রোধে যাওয়ার জন্য তোমার পরিবাহীর তোমার দৈর্ঘ্য মানে লেন্থ বেশি হলে তো তোমার রোধ বেশি হয়। এ দেখো বেশিবার ধাক্কা খাচ্ছে জলটা, সুতরাং কি না জলের ফ্লো কম হবে। তেমনি ওখানেও রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হয়। আর তোমার যে পরিবাহীতে প্রস্থচ্ছেদ বেশি হয় এবং লেন্থ কম হয়, সেখানে প্রবাহ মাত্রা বেশি হয়, আর তোমার জলের মতো, আর কারণ সেখানে রোধও কম হয়। এটাই হচ্ছে। স্টুডেন্টস, ভাই বোনেরা, আমরা আলোর মতো আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের শুরু করিয়ে দিলাম, কি না, ইলেকট্রিসিটি। এইভাবেই যেমন বলেছি যে তোমাদের ভৌত বিজ্ঞানের সবকটা চ্যাপ্টারই আমরা করিয়ে দেবো। এই চ্যানেলে তোমরা একটু সঙ্গে থেকো। আর তারও যেমন বলেছি যে তোমাদের বই যে জায়গাগুলো ভালো মতো দেওয়া নেই, আমরা বিশেষ করে সেই জায়গাগুলোতেই জোর দিচ্ছি, যাতে তোমাদের ধারণায় কোনো খামতি না থাকে। স্টুডেন্টস, আমাদের এই চ্যানেল তোমাদের জন্যই পুরোপুরি। তো যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের অনুরোধ করবো এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে, এবং সেই সঙ্গে নিচে ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে যাও। সেখানে তোমাদের যা যা কোয়ারিজ, কোশ্চেন, অ্যান্সার এবং প্রত্যেক চ্যাপ্টারে তোমার ধরে ধরে সুন্দর কোশ্চেন জানিয়ে দেওয়া আছে, এবং তোমাদের কি কি লাগবে সেটা সেখানে জানিয়ে দাও। সবই তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, তাহলে আশা করি তোমরা আমাদের নেক্সট ভিডিওগুলো তো সঙ্গে থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই।